দেশের অবস্থা খুবই খারাপ। আপনি আমার সাথে একমত হন বা নাই হন। আজকের প্রধান উপদেষ্টার সাথে ৪ দলীয় বৈঠক এটা খুবই দ্রুততার সহিত এরেঞ্জ করা হয়েছে দেশের পরিস্থিতি খারাপ দেখে। ইমিডিয়েট নোটিসে আপনার দেশের পরিস্থিতি খারাপ বিধায় আজকেরই বৈঠক ডাকা হয়েছে। আজকেরই ৪ দলের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করা হয়েছে। যেমন বিএনপি থেকে ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু সাহেব, এবং জামাত থেকে উপস্থিত হন আমিরে নায়েবে আমির আব্দুল মোহাম্মদ তাহের সাহেব এবং জেনারেল সেক্রেটারি, এবং ইসলামী আন্দোলন থেকে প্রেসিডিয়াম সদস্য আশরাফুল আকন উনিও উপস্থিত ছিলেন, এবং এনসিপি থেকে যথারীতি উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম। তাদের ভিতরে প্রায় ৪ ঘন্টা যাবৎ বৈঠক করা হয় এবং তারা তুলে ধরেন সেখানে আপনার সরকার নিজের যে খারাপ অবস্থা সেটাকে তুলে ধরেন। আসিফ নজরুল সাহেব হলে গিয়ে আপনার আজকে সারাদিন বন্দী ছিলেন ছাত্রদের হাতে, ঠিক আছে, বেধড়ভাবে ৯ ঘন্টা বন্দী ছিলেন। ৯ ঘন্টা বন্দী থাকার পরে দৌড়ের উপরে যমুনায় আসেন। যমুনায় আইসা তিনি বিবৃতি দেন যে প্রধান উপদেষ্টার সাথে কি কি বৈঠকে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু আপনারা তো সবাই বুঝেন এটা বেসিক জিনিস, যে যে আলাপ আলোচনা হয় সেটা সম্পূর্ণভাবে তুলে ধরা হয় না কখনোই, যে এই জিনিসটা হয়েছে। বাট বাহ্যিকভাবে যেটা তুলে ধরা হয়েছে তাতে যতটা আলামত তাতে বোঝা যায় যে দেশ কোন পরিস্থিতিতে আছে। দেশের ডিফেন্স, গোয়েন্দা সংস্থা সকল কিছুর ব্যর্থতা তুলে ধরেন সরকার নিজে, তুলে ধরেন এই ৪টা দলের কাছে আমাদের এই গোয়েন্দা সংস্থা এবং ডিফেন্সের ব্যর্থতার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে। ইভেন তারা তুলে ধরেন যে আমরা দেশকে বর্তমানে সামলাইতে পারতেছি না, এতটা খারাপ পরিস্থিতিতে আছি। সো এর মধ্যে আপনারা আর বেশি ঝামেলা দিয়েন না আমাদেরকে। যেমন আপনারা একে অপরকে দ্বন্দ্ব মোতাবেক হলে গিয়ে তর্ক বিতর্ক করেন বা বিভিন্ন সমাবেশে আক্রমণাত্মক বক্তব্য দেন, এগুলা থেকে একটু বিরত থাকেন, নাহলে আমরা আরো বেশি চাপের মুখে পড়ি। তো আপনারা বাইরের দিকে একটু কষ্ট করে যখন একজন আরেকজনের বক্তব্য দিবেন, রাজনৈতিক বক্তব্য, তাতে একজন আরেকজনকে এমনভাবে আক্রমণ করবেন না যাতে মনে হয় যে আপনারা দুই দলের দলীয় দ্বন্দ্বে বা কোন্দলে জড়িয়ে পড়েছেন। এতে দেশ আরো অস্থিতিশীল হয়। এটা প্রধান উপদেষ্টা নিজে আহ্বান করেছে যে আপনারা কোন্দলমূলক বক্তব্য দিবেন না। পরে জামাত এবং বিএনপি দুই দলই বলেছে হ্যাঁ, রাজনৈতিক বক্তব্য একটা জিনিস যেটা রাজনীতির মাঠে থাকবেই, কিন্তু এর মানে এই না যে তারা আমাদের দলীয় প্রতিপক্ষ হিসাবে বা আমাদের পার্সোনাল বা নিজস্ব প্রতিপক্ষ হিসাবে এই বক্তব্যগুলো দেওয়া হচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক বক্তব্য আমরা যতটা পারি আরো কমফোর্টেবলি দেওয়ার চেষ্টা করবো যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়। বাট রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক বক্তব্যের মতো চলবে। কিন্তু বিএনপি থেকে তুলে ধরা হয়েছে যে আপনাদের প্রশাসনিক ব্যর্থতার কারণে গোপালগঞ্জের ইনসিডেন্ট হয়েছে, আজকের আপনাদের প্রশাসনিক ব্যর্থতার কারণে, আপনাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণে আজকে সচিবালয়ে হামলা হয়েছে। সচিবালয়ে হামলার নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের ছেলেপেলেরা। এটা স্পষ্ট সকল মিডিয়ায় তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ছেলেপেলেরা আপনার স্লোগান দিয়ে ছাত্রদের উৎসাহিত করেছেন এবং ঢিল ছুঁড়েছেন পুলিশের দিকে, প্রথমত আওয়ামী লীগের ছেলেপেলেরা। তো এগুলো ভিডিও ফুটেজে যখন বের হয়ে আসে এটা গোয়েন্দা ব্যর্থতা এবং প্রশাসনিক ব্যর্থতার আওতায় চলে আসে। আর সরকার নিজেকে তুলে ধরেন যে দেখেন, আমরা প্রশাসনিক ব্যর্থতা এবং গোয়েন্দা ব্যর্থতা তো আছেই, প্লাস আপনাদের যে দলীয় চাপগুলো আছে এই চাপগুলো আমরা সামলাতে পারছি না। এই চাপগুলো একটু আপনারা ব্যবস্থা করেন। যেমন বিভিন্ন জায়গায় চাঁদাবাজির খবর আসে, বিভিন্ন জায়গায় অমুক নেতা ছাড়াই নিয়ে গেছে, অমুকে অমুকরে এইটা করছে সেইটা করছে। এইগুলা নিয়ে যখন আমরা একটা অ্যাকশন নিতে যাই সেটাও পারি না, বাধার সম্মুখীন হই, বা আপনারা নিজেরা পিটাপিটি মারামারি করেন, এগুলোর সম্মুখীন হই। এগুলোর থেকে আমরা চাচ্ছি যে প্রশাসনিক ব্যবস্থাটা আরো অ্যাক্টিভলি শক্ত হাতে দমন করতে, যাতে কেউ চাঁদাবাজি না করতে পারে, যাতে কেউ সহিংসতা না করতে পারে, যাতে কেউ অবরোধ না করতে পারে, যাতে কেউ হামলা না করতে পারে কোনো কিছুর উপরে। এর জিনিসের প্রতি আমরা আরো স্ট্রং হতে চাচ্ছি। তখন সকল দলগুলো বলে যে হ্যাঁ, আপনারা স্ট্রং হন, আমরা এতে আপনাদের সম্মতি জানাচ্ছি। তো এটা থেকে এটাই বোঝা যায় যে সরকার নিজের থেকে কোনো স্টেপ নিতে পারতেছে না, কারো ব্যাপারে আপনার বুঝেন পদক্ষেপ নিতে পারতেছে না, কাউকে গ্রেপ্তার করতে পারতেছে না, কাউকে পিটাইতে পারতেছে না, কাউকে ধরতে পারতেছে না। কারণ কেন পারতেছে না? দলগুলোর এতটা পরিমাণে প্রেশার থাকে গভর্নমেন্টের উপরে, গভর্নমেন্ট একবারে ভাঙচুর অবস্থায় পইরা আছে। সো দেশের অবস্থা আপনি যতটা বাহির থেকে দেখতেছেন ভালো, অতটা আসলে ভালো না। দেশের অবস্থা খুবই খারাপ। ইভেন আজকের এই যে আন্দোলন করতেছে, ৬ দফা দাবি দিছে ছেলেপেলেরা, তারপরে হলো গিয়ে আপনার বলছে যে আপনার পরীক্ষা স্থগিত নিয়ে এত বড় একটা হাঙ্গামা হয়ে গেছে। এটা কি কোনো ইন্ধন ছাড়া হয়েছে? আপনার অবশ্যই ইন্ধন আছে। এই যে গোপালগঞ্জের জিনিসটা, এটা কি ইন্ধন ছাড়া হয়েছে? অবশ্যই ইন্ধন আছে, এবং পরিকল্পনা সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিকল্পনা সহ এই তথ্যগুলো বিভিন্ন নিউজ গণমাধ্যমগুলো প্রকাশ করতেছে যে হোয়াটসঅ্যাপে আগের দিন পরিকল্পনা হয়, সেই পরিকল্পনা মোতাবেক আজকের
সচিবালয়ে হামলা করা হয়। বুঝতে পারেন কতটা অর্গানাইজড ভাবে করছে, যাতে মনে হয় এটা বাচ্চা শিশু ছেলেপেলে যেগুলো এসএসসি পরীক্ষার্থী ওরা করছে। ওদের ভিড়ের ভিতরে ঢুইকে কিভাবে হামলা করবে সেটার পর্যন্ত নির্দেশনা উপর থেকে আসে আওয়ামী লীগের। এটা কতটা ভয়াবহ আমাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, এটা কতটা ভয়াবহ আমাদের প্রশাসনিক ব্যর্থতা। এই জিনিসগুলা আমরা আগের থেকে প্রিভেন্ট করতে পারি না। এটা যদি আমাদের প্রশাসন যদি আগের মতো অ্যাক্টিভ হতো, 100% এটা প্রিভেন্ট করা সম্ভব হতো। আমাদের প্রশাসন আগের মতো অ্যাক্টিভ না, দ্যাটস ওয়াই আমরা প্রিভেন্ট করতে পারতেছি না। মারা গেছে বাচ্চা বাচ্চা ছেলেরা, আজকে সারাদিন চলছে কনস্পিরেসি, আজকে শোকের দিন ছিল, আপনার সেটা ভুইলা গিয়া মানুষ পরীক্ষা নিয়ে মারামারি করে, আপনার সেটা ভুইলা গিয়া মানুষ সচিবালয়ে হামলা করে। বুঝেন কতটা ডাইভার্সনে চলতেছে। আর সরকার নিজের ব্যর্থতা তুলে ধরে সকল দলের সহায়তা চেয়েছেন। প্রধান উপদেষ্টা সব দলের কাছে বিনীতভাবে অনুরোধ জানায় যে ভাই আপনারা ঐক্যতে আসেন এবং আপনারা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করা যায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করেন, কি করবেন আপনারা নিজেদের কোন্দলার মানুষের সামনে তুইলা ধরেন না, দয়া করে মাফ করে দেন। এইরকম ভাবে এক্স্যাক্টলি বলছে। প্রথম আলোর যে রিপোর্টটা আসছে আপনারা পড়া দেখেন, সেখানে তারা কি দ্বন্দ্ব করে, জামাত বলে যে আমরা পিআর চাই, বিএনপি বলে পিআর চাই না, এনসিপি বলে আমরা পিআর চাই, আপনার অন্য অন্য দলগুলো বলে পিআর যদি না বুঝে তাহলে কি রাজনীতি করে। বাট হ্যাঁ, পিআর এর জন্য বাংলাদেশ প্রস্তুত, এটাও তো আপনার বুঝতে হবে। যদি পিআর এর জন্য বাংলাদেশ প্রস্তুত না হয় তাহলে পিআর আমি চাবো কিভাবে? পিআর যদি চাই এরকম, এই যে অস্থিতিশীলতায় প্রধান উপদেষ্টা নিজেকে স্টেবল থাকা অবস্থায় আনস্টেবল চিন্তা করে এখন কান্নাকাটি করতেছে, এরকমই তো আনস্টেবিলিটি আসবে বাংলাদেশে। এরকমই তো একটা গভর্নমেন্ট আসলে সে কান্নাকাটি করবে বাংলাদেশে, কোনো কিছু সামাল দিতে পারবে না। দলের সমন্বয়হীনতার সবসময় ভয় থাকবে, আরে আমার সরকার পইরা যায় কিনা, ছোট দলগুলোরে তোষামোদি করবে, পা চাটতে হবে যে ভাই প্লিজ প্লিজ তুমি থাকো থাকো, তুমি যদি ওই দলে যাও তাহলে ওর সরকার গঠন করবে, তুমি যদি আমার দলে থাকো আমি সরকারে আছি। এগুলো করতে করতেই তোর 5 বছর কাইটা যাবে। তাই যাবে না? হ্যাঁ যাবে। একটা ডিসিশনহীনতায় থাকা যাবে না, একটা দলকে স্ট্রং হতে হবে। এখন লাগলে আপনারা বর্তমান যে নিয়মে নির্বাচন হয় সেই নিয়মে নির্বাচন করেন, পিআর পদ্ধতি একটা ছোট্ট পরিসরে করেন। বড় পরিসরে জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে আপনার পরীক্ষামূলক, আপনি ধরেন একটা প্রজেক্ট তৈরি করলেন, সেই প্রজেক্টটা টেস্টই করলেন না কখনো, দেখলেনই না এটার আউটকাম কি আসে। আপনার তো জিনিস যে আপনি কাস্টমার কাছে সেল করে দিলে কাস্টমার তো খুইলা দেখবে যে ওইটা একবারে উইরাও যেতে পারে কাস্টমার। ব্যাপারটা বুঝছেন আপনি কোন পর্যায়ে বাংলাদেশকে নিয়ে খেলতে চাচ্ছেন? সো এগুলো বন্ধ করেন, দেশকে সুষ্ঠুভাবে অর্গানাইজ করেন এবং দেশের ঐক্যর পথে আসেন সব দলগুলো, এবং ঐক্যর পথে এসে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বর্তমানে ডক্টর ইউনূসকে সহায়তা করেন এবং নির্বাচন যাতে দ্রুত হয় আপনারা সকল ডিসিশনে ঐক্যমতে আসেন। আদারওয়াইজ দেশ আরো আনস্টেবল হবে, দেশ আরো ধ্বংসের পথে যাবে। এই যে আপনার প্রশাসনিক ব্যর্থতা আসতেছে, আরো চরম লেভেলের প্রশাসনিক ব্যর্থতা আসবে, যেটা বইলা কাউকে কান্নাকাটি করে বোঝানো যাবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।